শেষ হয়েছে 2024 সাল। বছরটি এদেশের রাজনীতির মোড় ঘোরানো বছর হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, কারণ এই বছরই সংঘটিত হয়েছে স্বাধীনতোত্তর বাংলাদেশের সবচেয়ে বড় গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানকে জুলাই বিপ্লব নামেও ডাকা হচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠন ছাড়াও নানা রাজনৈতিক ঘটনার মুখোমুখি হয়েছে দেশ। এ বছরই ঘটেছে জাতীয় নির্বাচন, ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, স্বৈরাচারের পতন ও নতুন সরকার গঠন প্রক্রিয়া। প্রকাশ পেয়েছে দেশের দুর্নীতির বাস্তব চিত্র, দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এবছরটি শুরু হয়েছিল। আলোচিত ও সমালোচিত সেই ভোটে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে, কিন্তু মাত্র 6 মাস পরই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। জনরোষে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। গত 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের পর বর্তমান সরকার অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। শুরুতেই বড় চ্যালেঞ্জ তৈরি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। মাঠ ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা। মূলত প্রথম কয়েকদিন চরম নিরাপত্তাহীনতায় কেটেছে মানুষের। পুলিশ ফিরলেও অনেকেই কাজে যোগ দেননি। যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে মামলা, গ্রেফতার নিয়ে অস্বস্তি কাজ করে। থানাগুলো ও যানবাহন পুড়িয়ে দেওয়ার কারণে পুলিশ কাজে ফিরলেও মূল কাজ শুরু করতে অনেক সময় লেগেছে। এখনো অনেকগুলো থানা পুরোপুরি সক্রিয় হয়নি। পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন অনেকটা ভয়ে ভয়ে। পুলিশের ঊর্ধ্বতন পদগুলোতে যারা যোগ দিয়েছেন তারা চেষ্টা করছেন আস্তে আস্তে নিজেদেরকে মেলে ধরতে। পুলিশ যেভাবে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, সেখান থেকে জনগণের বন্ধু হিসেবে মানুষের মধ্যে আস্থা ফিরতে সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় তথাকথিত মব জাস্টিসের নামে বেশ কিছু মানুষকে পিটিয়ে হত্যার ঘটনাটিও আলোচিত হয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক তরুণকে পিটিয়ে হত্যার বিষয়টি সমালোচনার ঝড় তোলে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক শ্রেণীর শিক্ষার্থী গিয়ে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করে। ঈদুল আজহার আগে 15 লাখ টাকা একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। লাখ টাকা বেতনে চাকরি করা কর্মকর্তার ছেলে 70 লাখ টাকার গরু এবং 15 লাখ টাকার ছাগল কেনা নিয়ে সর্বত্র চলে আলোচনা সমালোচনা। ছাগল কাণ্ডে একে একে বেরিয়ে আসে রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্বজনদের নামে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ। তীব্র সমালোচনার মুখে তাকে পদ থেকে সরিয়ে দেয় সরকার। এই ঘটনায় সরকারি চাকরিজীবীদের নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি হয়। দুর্নীতির সাথে জড়িত থাকার সন্দেহে অভিযোগের আঙ্গুল উঠানো হয় অন্যান্য সরকারি কর্মকর্তাদের ওপর। সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 মেয়ের 43.5 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোপালগঞ্জের 1400 বিঘা জমির ওপর গড়ে তোলা সাভানা রিসোর্টে স্ত্রী কন্যাদের নামে পূর্বাচলের সম্পত্তি, গুলশানের রাজকীয় আবাসস্থল, গাজীপুরের রিসোর্ট এবং বিভিন্ন কোম্পানির শেয়ার। একজন সরকারি কর্মচারী যার মাসিক বেতন 1 লাখ টাকাও নয়, সে কিভাবে হাজার হাজার কোটি টাকার মূল্যের এত সম্পদের মালিক? এমন প্রশ্নের জবাব চাচ্ছে দেশের মানুষ। দেশ কি পরিমাণ দুর্নীতির কবলের মধ্যে রয়েছে তা বেনজির আহমেদের মোট সম্পত্তির অনুসন্ধান থেকে স্পষ্ট অনুমান করা যায়। এই সরকার দায়িত্ব নেওয়ার পর সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। বিচারালয় থেকে পক্ষপাত দুষ্টু বিচারকদের সরিয়ে দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাইকোর্ট প্রাঙ্গণে মিছিল সমাবেশ করে। এরপর প্রধান বিচারপতি 12 জন বিচারপতিকে চায়ের দাওয়াত দিয়ে ছুটিতে পাঠান। এমনকি বিচারকের ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন বলছেন আইনজীবীরা। এছাড়া যশোরে একটি মামলায় 167 জন হাজির হয়ে জামিনের আবেদন করেন। তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি যে আইনজীবী তাদের আদালতে হাজির করলেন, রাতের বেলায় ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের নজির বাংলাদেশে আগে কখনো ছিল না বলে মন্তব্য করেন অনেকেই। শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিএনপি জামায়াতপন্থী এক আইনজীবী নিহত হন। এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা শুরু হয়। সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে এই আন্দোলন ঘিরে গত কয়েক মাসে বাংলাদেশের চট্টগ্রাম, রংপুর সহ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন ইসলামী সংগঠনের পক্ষ থেকে ইসকন নিষিদ্ধের দাবিও জানানো হয়েছে। বাংলাদেশের জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের বড় একটি ছাপ পড়েছে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে। অন্যদিকে সম্পর্কের উন্নতি হয়েছে পাকিস্তানের সাথে। তবে ভারত যেহেতু বড় প্রতিবেশী, ফলে সম্পর্কের চলতি টানাপোড়েন বাংলাদেশের দিক থেকেও গুরুত্বের সঙ্গে মনোযোগ পাচ্ছে। আছে উদ্বেগ, উৎকণ্ঠাও। প্রশ্ন উঠেছে কিভাবে এই অবস্থা থেকে এই সম্পর্ককে আবার স্বাভাবিক ও সমমর্যাদার সঙ্গে এগিয়ে নেওয়া যায়, যা উভয়ের জন্য প্রয়োজন।